দেখো রোহান, আমি আর কতদিন একা থাকবো এইভাবে? এই অদ্ভুত যন্ত্রণা কেবল তুমিই মুছে ফেলতে পারো। আমার যৌবন আর নিয়ন্ত্রণ করতে পারছি না। শহরের সবচেয়ে নামি দামি কলেজের করিডোর জুড়ে একটা গভীর ম্লান আলো ভেসে বেড়াচ্ছিল। কলেজের অধ্যক্ষ পূজা ম্যামের মুখে এই আলো জ্বলে উঠল, যার ব্যক্তিত্বে ছিল শ্রদ্ধা, শিক্ষা এবং এক অব্যক্ত দুঃখের মিশ্রণ। তিনি তার জীবনের এমন এক পর্যায়ে এসেছিলেন যেখানে সাহচর্য ছাড়া তার সব কিছুই ছিল। একটি অত্যাধুনিক সিস্টেম দিয়ে সজ্জিত তার বিশাল বিলাসবহুল বাড়িটি নিশ্চিত করেছিল যে বিদ্যুৎ বিভ্রাটির সময়ও আলো নিভে না যায়। এটি কেবল একটি বাসস্থান ছিল, বাড়ি ছিল না। সেই বাড়ির প্রতিটি সুন্দর জিনিস, প্রতিটি দামি শিল্পকর্ম তার একাকিত্বের সাক্ষী ছিল। কিন্তু এই সুপরিকল্পিত একাকিত্বের মধ্যে একজন যুবক আসতে চলেছে, যে তার জীবনের গতিপথ চিরতরে বদলে দেবে। রোহান, সেই পরিশ্রমী যুবক যে দারিদ্র্য থেকে উঠে এসেছিল, কিন্তু যার চোখে শিক্ষার সূর্য জ্বলজ্বল করছিল, তার হৃদয়ে ছিল আবেগে ভরা এবং ভবিষ্যৎ পরিবর্তনের এক অদম্য আকাঙ্ক্ষা। কিন্তু সে জানত না যে সে নিজের ভবিষ্যৎ পরিবর্তন করতে এবং অন্যের ভবিষ্যৎ পরিবর্তন করতে বেরিয়েছে। সে কেবল একজন ছাত্র ছিল না, সে ছিল কঠিন পরিস্থিতিতে এক হীরা। পূজা ম্যাডাম প্রথম দেখাতেই চিনতে পেরেছিলেন। রোহন কঠোর পরিশ্রম করে এবং দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করে তার গ্রাম এবং স্কুলের গৌরব বয়ে এনেছিলেন। রোহনের মেধা ও সংগ্রামের গল্প শুনে সে সেই কলেজে ভর্তি হয়েছিল যেখানে পূজা ম্যাডাম অধ্যক্ষ ছিলেন। রোহনের সাথে যখন প্রথমবার দেখা হয়, পূজা ম্যাডাম এক মুহূর্তের জন্য অনুভব করেন তার শূন্য হৃদয়ের দেয়ালে একটি ছোট ফাটল দেখা দেয়। ক্লাস শেষ হওয়ার পর যখন সবাই চলে যাচ্ছিল, পূজা ম্যাডাম রোহনকে থামিয়ে বললেন, রোহন, তুমি সেই মেধাবী ছাত্র, তাই না? তোমার নিষ্ঠা আমাকে গভীরভাবে মুগ্ধ করে। সে হাসল, এমন একটি হাসি যা প্রায়শই তার ঠোঁটে পৌঁছায় না। রোহন শ্রদ্ধার সাথে উত্তর দিল, হ্যাঁ ম্যাডাম, আমি খুব পরিশ্রম করেছি। তার চোখে আন্তরিকতা দেখে পূজা ম্যাডাম একটা বড় সিদ্ধান্ত নিলেন। রোহান, তুমি একজন অসাধারণ ছাত্র। আমি চাই তুমি আমার প্রাইভেট কোচিং ক্লাসে যোগ দাও এবং আমার বাড়িতেই পড়াশোনা করো। এই শহর তোমার কাছে নতুন এবং আমার বাড়ি শান্তিপূর্ণ এবং আরামদায়ক পরিবেশ প্রদান করবে। রোহন প্রথমে এত বয়স এবং পদের ব্যবধান থাকায় অধ্যক্ষের বাড়িতে থাকতে দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু পূজা ম্যামের নিঃস্বার্থ প্রস্তাব এবং তার মুখে স্পষ্ট উদ্দেশ্য তাকে হ্যাঁ বলতে বাধ্য করেছিল। পরের দিন রোহন গাড়ি চালিয়ে পূজা ম্যামের প্রশস্ত বাংলোয় গেল। বাড়ির জাঁকজমক দেখে সে অবাক হয়ে গেল। ম্যাম, আপনার বাড়িতে আর কে থাকে? সে কৌতূহলীভাবে জিজ্ঞাসা করল। পূজা ম্যামের মুখে একটু বিষণ্ণতা ফুটে উঠল। কিছুদিন আগে আমার বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। রোহান, আমি এখন একা। রোহন তৎক্ষণাৎ বুঝতে পারল। আমি দুঃখিত ম্যাম, আমার এটা জিজ্ঞাসা করা উচিত হয়নি। পূজা ম্যাম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ঠিক আছে, এটা তোমার ঘর। এখানে তোমার পড়াশোনার জন্য সব সুযোগ সুবিধা থাকবে। ধীরে ধীরে সেই বিশাল বাড়ির দেয়ালের মধ্যে শিক্ষক ছাত্রের সম্পর্ক গভীর আবেগঘন বন্ধুত্বে পরিণত হল। প্রথমে রোহান লজ্জা পেয়ে কলেজ থেকে ফিরে সোজা তার ঘরে চলে যেত এবং পরের দিন সকালে ক্লাসে যেত। একদিন সন্ধ্যায় যখন তারা রাতের খাবারের পর ড্রয়িং রুমে বসেছিল, পূজা ম্যাডাম তাকে সোফায় তার পাশে বসতে ইশারা করলেন, পুরো বাড়ির আবছা আলোয়। দেখো রোহান, তুমি কলেজে আমার ছাত্র, কিন্তু এই বাড়িতে তুমি আমার বন্ধু। তুমি আমার বিশ্বাসী বন্ধু। এত দ্বিধা কেন? রোহান চমকে তার দিকে তাকালো। পূজা ম্যাডামের চোখে এক অদ্ভুত অস্বস্তি ছিল। আমি তোমাকে এখানে শুধু পড়াশোনা করার জন্য ডাকিনি। বড় বাড়িটি আমার জন্য কারাগারের মতো মনে হয়। আমি একা রোহন, এমন কেউ নেই যার সাথে আমি কথা বলতে পারি। আমি চাই কেউ আমার একাকিত্ব ভাগ করে নেবে। রোহানের হৃদয় কেঁপে উঠল। সে বুঝতে পারল যে প্রিন্সিপাল তার সাথে কেবল একজন শিক্ষক হিসেবে নয়, একজন অবিবাহিত মহিলা হিসেবে কথা বলছেন। সে মৃদু স্বরে বলল, ম্যাডাম, আমি ভেবেছিলাম আপনার খারাপ লাগতে পারে,
তাই আমি দূরত্ব বজায় রেখেছি। আমিও চেয়েছিলাম আমরা খোলামেলা কথা বলি। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব কমে গেল। তারা এখন প্রতি সন্ধ্যায় ঘন্টার পর ঘন্টা কথা বলতো, কখনো রসিকতা, কখনো শৈশবের গল্প, কখনো ছোট ব্যঙ্গ। তাদের চোখ এখন একে অপরকে খুঁজছিল। পূজা ম্যাডাম রোহানের সাথে প্রতিটি মুহূর্তে এক অদ্ভুত সান্ত্বনা খুঁজে পেয়েছিল, যা তার একাকিত্বের যন্ত্রণাকে প্রশমিত করেছিল। বন্ধুত্বের বাইরের অনুভূতি এখন তাদের তরুণ হৃদয়ে জন্ম নিচ্ছে। রোহানের নিষ্ঠা, সরলতা এবং তার যৌবনের সুবাস পূজা ম্যাডামের পরিণত সৌন্দর্য এবং সংবেদনশীলতার সাথে একটি বিস্ফোরক আকর্ষণ তৈরি করেছিল। পূজা ম্যাডাম প্রতি মুহূর্তে রোহানের কাছাকাছি যাওয়া থেকে নিজেকে থামাতে পারেনি। তার যৌবনের গভীরে এক অদ্ভুত মিষ্টি ব্যথা ছিল, যা কেবল রোহানের সান্নিধ্যই প্রশমিত করতে পারে। একদিন রাতে তার একটা মজার সন্ধ্যা কাটাচ্ছিল। হঠাৎ একটা রসিকতা ছোট্ট একটা তর্কের রূপ নিল। এই মজার কথোপকথনের তুঙ্গে পূজা ম্যাডামের আত্মনিয়ন্ত্রণ ভেঙে গেল। তার হৃদয় কেঁপে উঠল। দেখো রোহন, আমি আর থাকতে পারছি না। এই কথাগুলো তার ঠোঁট থেকে ফিসফিসিয়ে বেরিয়ে এলো। তার চোখ রোহানের দিকে গভীরভাবে তাকালো। তুমি একমাত্র যে আমার এই অদ্ভুত ব্যথা প্রশমিত করতে পারো। আমার যৌবন, আমি আর এটা নিয়ন্ত্রণ করতে পারছি না। এই সরল এবং সাহসী স্বীকারোক্তিতে রোহন হতবাক হয়ে গেল। রোহনের হৃদস্পন্দন বেড়ে গেল। মুহূর্তের মধ্যে পূজা রোহনকে নিজের দিকে টেনে নিল এবং দ্বিতীয়বার চিন্তা না করে তার ঠোঁট তার ঠোঁটের সাথে চেপে ধরল। রোহন এক মুহূর্ত থেমে গেল, যেন সময় থেমে গেছে। কিন্তু পরের মুহূর্তে তার নিজের চাপা ইচ্ছা, তার নিজস্ব আবেগ সমস্ত নিয়ম এবং বাধা ভেঙে দিল। সেও সেই চুম্বনের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের সাথে সাড়া দিল। তাদের মধ্যে থাকা প্রতিটি দূরত্ব, অবস্থান, বয়স এবং সামাজিক মর্যাদা সেই মুহূর্তে উড়িয়ে দেওয়া হয়েছিল। তাদের হৃদয় একসাথে স্পন্দিত হয়েছিল এবং সেই রাতে তাদের জীবনের সীমানা চিরতরে বদলে গেল। সেই মুহূর্তটি তাদের জন্য অপরিমেয় আনন্দ নিয়ে এসেছিল। এই এক রাতের আনন্দ একটি ভারী বোঝা হয়ে উঠবে। এভাবেই কয়েক মাস কেটে গেল, ভালোবাসা এবং গোপনীয়তায় ঢাকা। সকালে কলেজে যাওয়া, সন্ধ্যায় বাড়িতে যাওয়া এবং একে অপরের বাহুতে আরামে রাত কাটানো। কিন্তু একদিন পূজা রোহনকে ফোন করল। তাদের চোখে একই আকর্ষণ ছিল, কিন্তু এখন ভয়ে এবং লজ্জার সাথে মিশে গেছে। রোহন, আমার মনে হয় আমি গর্ভবতী। তার কাপা কণ্ঠস্বর পৃথিবীর সমস্ত ভয়কে ধরে রেখেছিল। এই কথা শুনে রোহনের পায়ের তলা মাটি সরে গেল। সে হতবাক হয়ে গেল। এটা কিভাবে হলো? এখন আমরা কি করব? পূজার চোখে জল এসে গেল। আমি ইতিমধ্যেই মানুষের গুজবের লক্ষ্যবস্তু। আমি একা থাকি। এখন যদি এটা প্রকাশ পায়, তাহলে আমাদের সুনামের কি হবে? লোকে তোমাকে আর আমাকে কি বলবে? দুজনেই ভীষণ কষ্টে ছিল। একদিকে ছিল ভালোবাসার মিষ্টি ফল, আর অন্যদিকে সমাজের বিষাক্ত দৃষ্টির ভয়। অবশেষে দীর্ঘ গভীর চিন্তাভাবনার পর তারা একটি সাহসী সিদ্ধান্ত নিল। ম্যাম, আমাদের একটাই উপায় আছে। রোহন দৃঢ়ভাবে বলল, আমরা বিয়ে করব। আমি আমার দায়িত্ব এড়াতে পারি না। যদি আমরা একে অপরকে ভালোবাসি, তাহলে এটা আমাদের অধিকার। পূজা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমাকে থামানোর কেউ নেই রোহান, আমিও এটা চাই। রোহান বলল, কিন্তু আমি আমার বাবা মাকে না বলে এই পদক্ষেপ নিতে পারি না। আমি তাদের সাথে কথা বলবো। আমি নিশ্চিত যে তারা আমার সুখ এবং আমার প্রতিশোধ নেওয়ার দৃঢ় সংকল্প বুঝতে পারবে। পরের দিনই রোহান পূজাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে 2 বা 3 দিনের মধ্যে ফিরে এসে তাকে উত্তর দেবে, এবং রোহান গ্রামে চলে গেল। কিন্তু ভাগ্যের মোড় ছিল ভিন্ন। রোহান বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই তার বাবার স্বাস্থ্যের হঠাৎ অবনতি ঘটে। পরের কয়েকদিন হাসপাতালে যাওয়া এবং চিকিৎসা করাতে কেটে গেল, এবং তারপরে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। তার বাবা মারা গেলেন। রোহন গভীর শোক এবং পারিবারিক দায়িত্বে ডুবে গেল। দিন কেটে গেল এবং সপ্তাহগুলি মাসে পরিণত হল। ইতিমধ্যে পূজার চোখ প্রতিদিন দরজার দিকে স্থির ছিল। সে একা, গর্ভবতী এবং মানসিকভাবে চাপা পড়ে গেল। তার হৃদয়ে একটা ভয় জেগে উঠল। সে কি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল? সে কি আর কখনো ফিরে আসবে না? অবশেষে সে নিজেই এই বোঝা ছেড়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেয় এবং পরের দিন ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে।
ঠিক সেই রাতেই দরজায় হঠাৎ জোরে টোকা পড়ল। পূজা দরজা খুলল এবং রোহন ক্লান্ত অবস্থায় দাঁড়িয়েছিল। তার চোখে দুঃখ এবং মুখে বিষণ্ণতা। রোহন, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তুমি এখন কেন এসেছো? পূজা চিৎকার করে উঠল। রোহনের চোখ জলে ভরে গেল। সে ভাঙা গলায় তাকে সবকিছু বলল, তার বাবার অসুস্থতা, মৃত্যু এবং শেষকৃত্যের সীমাবদ্ধতা। আমি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আমি তোমার দুঃখ ভাগ করে নিতে চাই। তারপর সে মৃদু স্বরে বলল, আমি আমার মাকে সবকিছু বলেছি। সে বলল, বাছা, তুমি যাই ভুল করো না কেন, এখন তা সংশোধন করো। বিয়েই একমাত্র উপায়। এই কথা শুনে পূজার দুঃখ এবং ভয় হঠাৎ আনন্দে পরিণত হলো। তার মুখে একটি উজ্জ্বল হাসি ফুটে উঠল এবং সে রোহনকে শক্ত করে জড়িয়ে ধরল। তাহলে আমরা কিসের জন্য অপেক্ষা করছি? তাই রোহন এবং পূজা সমস্ত সামাজিক বাধা উপেক্ষা করে তাদের ভালোবাসা এবং দায়িত্বকে একটি বিজয় হিসাবে গ্রহণ করে এবং একই বাড়িতে বিয়ে করে। একটি সম্পর্ক যা আবেগ দিয়ে শুরু হয়েছিল। অবশেষে তারা সত্যিকারের ভালোবাসা এবং অটল বিশ্বাসের বন্ধনে আবদ্ধ হলেন। তারা জানত পৃথিবী তাদের বিচার করবে, কিন্তু এখন তাদের একে অপরের উপর নির্ভর করতে হবে। পূজা এবং রোহনের যাত্রা দেখায় যে সত্যিকারের ভালোবাসা এবং দায়িত্ব সকল সামাজিক নিষেধাজ্ঞাকে অতিক্রম করতে পারে। আপনার কি মনে হয়, সামাজিক রীতিনীতি অতিক্রম করার তাদের সিদ্ধান্ত কি সঠিক ছিল, নাকি তাদের সম্পর্কের সীমানা ভাঙা এড়ানো উচিত ছিল? নিচের মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন, এবং যদি আপনি এই আবেগময় এবং সাহসী প্রেমের গল্পটি উপভোগ করেন, তাহলে দয়া করে এটি লাইক এবং শেয়ার করুন। আপনি কি তাদের বিবাহিত জীবনের সংগ্রাম এবং তাদের সন্তানের জন্মের পরে তারা যে উত্থান পতনের মুখোমুখি হয়েছিল সে সম্পর্কে জানতে চান?